খবর শুনছেন নিউজ 24x7 ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম। চ্যালেঞ্জ সিপিকে সংগ্রামী ভাতা ঘোষণা শুভেন্দুর, কেন কারা পাবেন ভাতা? প্রধান বিচারপতির বাড়ির পুজোয় মোদি, সেটিং তত্ত্ব বিরোধীদের, উঠল আরজিকর প্রসঙ্গ। এগরা থেকে কোলাঘাট, সবুজ ঝড়ে ধরাশায়ী পদ্ম শিবির, একের পর এক সমবায় নির্বাচনের জয় জয়কার তৃণমূলের। আরজিকর কাণ্ডে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই, চলছে জেরা তল্লাশি। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী, আন্দোলনকারীদের চিঠি দিয়ে জানালো নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় আপডেট, পুজোর আগে মমতার নতুন ঘোষণা, মহিলাদের জন্য সুখবর। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে সংগ্রামী ভাতা চালু করার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তবে কারা পাবেন ভাতা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, খাদ্য আন্দোলন, জরুরি অবস্থা কিংবা ভারত ছাড়ো আন্দোলনে জেল খাটা মানুষরা যদি স্বাধীনতা সংগ্রামের স্বীকৃতি পেয়ে পেনশন পেতে পারেন, তাহলে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বিরোধী আন্দোলনে নেমেও যারা নবান্ন অভিযানে নেমে জেল খাটলেন, তারাও সংগ্রামী ভাতা পাওয়ার যোগ্য। তাই বিজেপি ক্ষমতায় এলেই সেই ভাতা চালু করা হবে। সম্প্রতি ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের তরফে যাদের গ্রেফতার করা হয়, তাদের আইনি লড়াইয়ের মাধ্যমে জেল মুক্তি হওয়ার পর সেই সমস্ত নাগরিকদের বুধবার আইসিসিআর এর সংবর্ধনা জানান শুভেন্দু। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু দাবি করে বলেন, ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে যাদের আটক ও গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে নবান্ন অভিযানের কনসপিরেটর কে? নবান্ন অভিযানে কে আসতে বলেছিল? নাম বলুন। পুলিশের তরফে এমনই সব প্রশ্ন করা হয়েছিল আন্দোলনকারীদের। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করে বলেন, বিনীত গোয়েল, আপনাকে বলছি, শুভেন্দু অধিকারী বলেছিল আন্দোলনকারীদের নবান্ন অভিযানে আসতে। কি করবি কর, কিছু করার থাকলে কর। গত মাসে নবান্ন অভিযানে যারা গ্রেফতার হয়েছিল, তাদের জেল থেকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি পাওয়ার পর বুধবার আইসিসিআর প্রেক্ষাগৃহে রাজ্যের বিভিন্ন প্রান্তের সেই সমস্ত নাগরিক সমাজের মানুষজনকে সংবর্ধনা দেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কথা প্রসঙ্গে শুভেন্দু এও বলেন, আমার বাড়ির লোক 8 বছর ব্রিটিশ জেলে ছিল, নাম বিপিন বিহারী অধিকারী, তাই আমাদের ধমক দিয়ে লাভ নেই। নবান্ন অভিযানে ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী সহ অন্যান্য যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের পাশে প্রথম থেকেই থাকার আশ্বাস দিয়েছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, 198 জনকে আইনি সাহায্য দেওয়ার মাধ্যমে জেল থেকে মুক্ত করা হয়েছে। পুলিশের দেওয়া মিথ্যে মামলায় বাকি যারা এখনো জেলবন্দী রয়েছেন, তাদেরও যাতে শীঘ্রই জেল মুক্তি হয়, তার জন্য আমরা আইনি লড়াই চালাচ্ছি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে এবার বিতর্ক বাঁধল। দেশের বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতেই শুরু করলো এবার। শিবসেনা বিষয়টি নিয়ে সরব হয়েছে ইতিমধ্যেই। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তাদের দাবি, গণেশ পুজোয় সামিল হওয়া দেশের সংস্কৃতির মধ্যে পড়ে। বুধবার রাতেই প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় মোদীর উপস্থিতি থাকার খবর সামনে আসে। একটি ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যাতে প্রধান বিচারপতি ও তার পরিবারের সঙ্গে আরতি করতে দেখা যায় মোদীকে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত প্রথম সেই নিয়ে সরব হন। সংবিধানের অভিভাবক রাজনীতিকদের সঙ্গে মেলামেশা করলে মানুষের মনের সন্দেহ দানা পাততে পারে বলে মন্তব্য করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় লেখেন, সংবিধানের প্রদীপের আলো থেকেই সংবিধানের ঘরে আগুন লেগেছে। 1, ইভিএম কে ক্লিনচিট। 2, মহারাষ্ট্রের সংবিধান বিরোধী একটি সরকারকে নিয়ে 3 বছর ধরে শুনানিই চলছে শুধু। 3, পশ্চিমবঙ্গের ধর্ষণ মামলার শতপ্রণোদিত হস্তক্ষেপ। 4, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে তারিখের পর তারিখ। এসব কেন হচ্ছে? ক্রোনোলজি বুঝে নিন। ভারত মাতা কি যায়। সঞ্জয় জানান, মহারাষ্ট্র মামলা প্রধান বিচারপতির এজলাসেই ঝুলে রয়েছে। সেই মামলায় বিরোধী পক্ষ মোদী, তাই ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে তাদের। সব যখন প্রকাশ্যে এসে পড়েছে, এই মুহূর্তে ওই মামলা থেকে নিজেকে প্রধান বিচারপতি সরিয়ে নেওয়া উচিত বলেও দাবি করেন তিনি। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতি আদৌ ন্যায় বিচার করতে পারবেন কিনা প্রশ্ন তোলেন। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও এ নিয়ে সরব হয়েছেন। তার বক্তব্য, উৎসব শেষ হলে আশা করি প্রধান বিচারপতি সুস্থ হয়ে উঠবেন এবং মহারাষ্ট্র মামলার শুনানি করার সময় পাবেন, যেখানে সংবিধানের 10 নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে। ও হ্যাঁ, নির্বাচন এগিয়ে আসছে, আরও একদিন ফেলে রাখা যেতে পারে মামলা। বুধবার দিল্লিতে প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় সামিল হন মোদী। প্রধান বিচারপতি এবং তার স্ত্রী কল্পনা দাস মোদীকে স্বাগত জানান। মারাঠিদের মতো টুপি পরে পুজোয় অংশ নেন মোদী। এর পাল্টা শিবসেনা শিবির থেকে মিলিন্দ দেওরা বলেন, প্রধান বিচারপতি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে বিরোধীরা। বিচার ব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। বিজেপির জাতীয় সম্পাদক BL সন্তোষ বলেন, সভ্যতা, সৌহার্দ্য, একতা, সহাবস্থান বামপন্থী উদার মনস্কদের জন্য অশ্লীলতা। এটা
কোনো সামাজিক অনুষ্ঠান নয়। গণপতি পুজো হজম করতে কষ্ট হচ্ছে। সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের নীতি নির্ধারণকারী কম্পাস নয়। প্রাণ খুলে শ্বাস নিন। শুধু বিরোধী শিবিরই নয়, অভিজ্ঞ আইনজীবী ইন্দিরা জয়সিংও প্রধান বিচারপতির বাড়িতে মোদির যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। সরকার এবং বিচার বিভাগের মধ্যেকার ক্ষমতার যে বিভাজন, তার সঙ্গে প্রধান বিচারপতি আপোষ করেছেন বলে মন্তব্য করেন তিনি। সেই প্রেক্ষিতেই সন্তোষ তাকে বামপন্থী বলে আক্রমণ করেন, কিন্তু আম আদমি পার্টির সঞ্জয় সিং তার পাল্টা আক্রমণ শানিয়েছেন। তার বক্তব্য, সন্তোষের মন্তব্যই পরিষ্কার যে গেরুয়া দলটি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুজো অর্চনাকেও ব্যবহার করে। রাজ্যসভার সাংসদ মনোজ ঝা বলেন, প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা শুধুমাত্র তত্ত্বকথা হয়ে থেকে যাওয়া উচিত নয়, তা প্রতিফলিত হওয়ার দরকার। গণপতি পুজোয় সামিল হওয়া অবশ্যই ব্যক্তিগত বিষয়, কিন্তু এক্ষেত্রে যে বার্তা যাচ্ছে তা অস্বস্তিকর। দেশের প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী যদি সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছাড়েন, সেখানে সত্যি কিছু বলার থাকে। লোকসভা নির্বাচনের পর থেকেই ফের শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। ক্রমশ মাথাচাড়া দিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল, দুর্বল হচ্ছে সংগঠন। বিভিন্ন ভোটগুলিতেও তার প্রভাব পরিষ্কার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও এগরার পর এবার কোলাঘাটের সমবায় সমিতির নির্বাচনেও ধরাশায়ী হলো পদ্ম শিবির। কোলাঘাট ব্লকের সিদ্ধা 2 গ্রাম পঞ্চায়েতের গুরুচালক্লি বিষ্ণুবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি। 11টি আসনের সবকটিতে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিজেপির সমস্ত কুৎসা অপপ্রচার কোনো কাজে আসেনি। মানুষ ওদের বিশ্বাসই করেনি। সমবায় পরিচালনার জন্য এলাকার মানুষ তৃণমূলের ওপরই আস্থা ভরসা রেখেছেন। এর জন্য তাদের কৃতজ্ঞতা জানাই। লোকসভা নির্বাচনে দলের কিছু লোক বিজেপির সঙ্গে গোপনে সামিল হয়েছিল, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তাদের বাদ দিয়েই এই নির্বাচন করা হয়েছে, তাতেই এই ফল হয়েছে, জানান সিদ্ধা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খান। মোট 11টি আসনের সবকটিতেই প্রার্থী দাঁড় করায় তৃণমূল ও বিজেপি। কড়া পুলিশি প্রহরায় 3টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলে। 590 জন ভোটারের মধ্যে ভোট পড়ে 570টি। ফলাফল ঘোষণা হতেই দেখা যায় সব আসনেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। গত লোকসভা নির্বাচনের সংশ্লিষ্ট সমবায় এলাকায় বিজেপির খানিকটা এগিয়ে থাকলেও সিদ্ধা 2 গ্রাম পঞ্চায়েতে এলো তৃণমূলের হাতে। প্রথমবার এককভাবে বোর্ড গঠনের ক্ষমতা অর্জন করল তৃণমূল। এই আনন্দে সবুজ আবির উড়িয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন দলের নেতা কর্মী সমর্থক সহ জয়ী প্রার্থীরা। তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য সমস্ত ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তৃণমূল নেতা অসীম মাঝি। পাশাপাশি এগরা সমবায় নির্বাচনেও বইল সবুজ ঝড়। 12টি আসনের 12টিতেই জয় পেল ঘাসফুল শিবির। 5 রোল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট 12টি আসন রয়েছে, সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। আরজিকর রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা সিবিআই। শিথিরতে সুদীপ্তর হাসপাতালে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। গোটা চত্বরটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জেরা করছেন সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। আজ সুদীপ্তর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই সুদীপ্ত রায় পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলেরও সভাপতি। প্রসঙ্গত, বিগত প্রায় 1 মাস ধরে সেই হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। সরকার এবং সুপ্রিম কোর্টের অনুরোধেও সেই কর্মবিরতি এবং আন্দোলন থামছে না। এই সবের মাঝেই সেভাবে দেখা মিলছিল না সুদীপ্ত রায়ের। রিপোর্ট অনুযায়ী আরজিকর হাসপাতালের এত ঘটনার মাঝেও সুদীপ্ত বাবুর দেখা না মেলায় চর্চা শুরু হয়েছে তার দলের অন্দরেও। আর এহেন সুদীপ্তর হাসপাতাল তথা বাড়িতে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। সিজার তালিকা বলছে আছে, পোস্টমর্টম বলল নেই। রহস্য নির্যাতিতার পোশাক নিয়ে। উল্লেখ্য, আদতে শ্রীরামপুরের বিধায়ক হলেও সুদীপ্ত রায় উত্তর কলকাতার সিঁথির মোড়ের বাসিন্দা। সেখানে তার একটি নার্সিংহোমও রয়েছে। তবে দাবি করা হচ্ছে সুদীপ্ত রায়কে ফোনে পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, গত বছরই আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসেছিলেন সুদীপ্ত রায়। তবে এই পদ নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছে। এর আগে 2023 সালে প্রথম দিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সুদীপ্তকে সরিয়ে সেখানে বসানো হয়েছিল তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনকে। পরে অবশ্য অক্টোবরে ফের শান্তনুকে সেই পদ থেকে সরানো হয়। ফিরিয়ে আনা হয় সুদীপ্ত। জল ভাত খেয়ে আরজিকর কাণ্ডে ফরেন্সিক দলে ছিল 2 সিভিক ভলেন্টিয়ার। প্রসঙ্গত, গত বছর দুর্নীতির অভিযোগ উঠতেই সন্দীপ ঘোষকে আরজিকর থেকে মুর্শিদাবাদে সরানো হয়েছিল, সেটা সেপ্টেম্বর। পরে অবশ্য সন্দীপকে ফের আরজিকরের অধ্যক্ষ পদেই বহাল রাখা হয়, জানিয়ে জল খোলা হয়েছিল। এর পরপরই শান্তনুকে রোগী কল্যাণ সমিতির সভাপতি পদ থেকে সরানো হয়েছিল। এদিকে আরজিকরের সাম্প্রতিক ঘটনায় শান্তনু পার্টির লাইন থেকে বাইরে এসে বেনজিরভাবে আক্রমণ শানিয়েছিলেন আরজিকরের প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এই আবহে দলের কোপও পড়েছে তার উপরে। কিন্তু এত কিছুর মাঝে সুদীপ্তর দেখা মেলেনি। এদিকে সুদীপ্ত রায়ের এই নিরুদ্দেশ হওয়া নিয়ে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সুদীপ্ত রায় সবথেকে দুর্নীতিগ্রস্ত লোক। একসময় শ্রদ্ধা করতাম। আরজিকরের মেশিন নিজের নার্সিং হোমে লাগিয়েছেন, পুরনো মেশিন আরজিকরে চালান দিয়েছেন। আলোচনায় বসার জন্য ফের আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি দেওয়া হলো নবান্নের তরফে। আজ বৃহস্পতিবার বিকেল 5টায় সময় দেওয়া হয়েছে। জানানো হয়েছে আলোচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
হয়। তবে আন্দোলনকারীদের বাকি যেসব শর্ত ছিল তা কার্যত মানা হয়নি। ইতিমধ্যেই দুরাত স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে কাটিয়ে ফেলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের 5 দফা দাবি মানতে হবে, এই দাবিতেই চলছে বিক্ষোভ। বৈঠকের জন্য বুধবার কয়েকটি শর্ত দিয়েছিলেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারি হাসপাতালে 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন বৈঠকে, পুরো মিটিং লাইভ স্ট্রিমিং করতে হবে, 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে হবে, উপস্থিত থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই শর্ত দেওয়ার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানান, শর্ত দিয়ে কখনো খোলা মনে আলোচনা সম্ভব নয়, অর্থাৎ শর্ত যে মানা হচ্ছে না তা একরকম স্পষ্ট করে দিয়েছিল নবান্ন। আজ বৃহস্পতিবার ফের আন্দোলনকারীদের চিঠি দিলেন মুখ্য সচিব মনোজ পান্ত। চিঠিতে বলা হয়েছে 15 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন বৈঠকে। লাইভ স্ট্রিমিং এর অনুমতিও দিচ্ছে না নবান্ন। তবে স্বচ্ছতা বজায় রাখতে পুরো আলোচনার ভিডিও রেকর্ড করা যাবে বলে উল্লেখ করেছেন মুখ্য সচিব। একই সঙ্গে চিঠিতে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বৈঠকে। আন্দোলনকারীরা ওই চিঠিতে সাড়া দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। আন্দোলনকারী চিকিৎসক বলেন, বৈঠকে খোলা মনে আলোচনায় কোনো ইঙ্গিত নেই, যদি থাকতো তাহলে লাইভ স্ট্রিমিংটা উনি মেনে নিতেন। চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, কেন 30 জনকে অনুমোদন দেওয়া হচ্ছে না তা স্পষ্ট নয়। রেকর্ড করার কথা বলা হলো কেন? পরে কি এডিটেড ভার্সন দেওয়া হবে? পুজোর আগেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যা মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করে, এবার বড় একটি আপডেট এসেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর চালু হওয়া এই প্রকল্পটি এখন আরো উন্নতভাবে চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রকল্পের আওতায় সাধারণ মহিলাদের মাসিক ভাতা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা করা হয়েছে এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের ভাতা বেড়ে 1200 টাকা হয়েছে। আগে প্রকল্পের টাকা পেতে কয়েক মাস সময় লাগলেও এখন থেকে মাসের শুরুর দিকে অর্থাৎ 1 তারিখেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, যদি ওই দিন ছুটির দিন না হয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না এবং পুজোর পর যেসব পেমেন্ট মুলতবি রয়েছে তা বিতরণ করা হবে। এছাড়া ডিসেম্বর থেকে নতুন আবেদন গ্রহণ শুরু হবে এবং সরকার রূপশ্রী, কন্যাশ্রী সহ অন্যান্য কর্মসূচির সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 60,000 কোটি টাকা ব্যয় করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলা 2 কোটিরও বেশি মহিলা উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের মহিলাদের জীবনমান আরো উন্নত হবে। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।